টেন্ডুলকার এবং হরভজন আমার বাসায় নিজে থেকে বলে গিয়েছেন যে, "তোমার বাসায় নিবা না?" ইলিশ মাছ ছিল। ইলিশ মাছটা আ দেখছি। তারপর আমার ফেভারিট যে এখনো আমার মুখে টেস্ট লেগে আছে। ওইটা ছিল আমার দেখা সেরা ইনিংস আরকি সাকিব আল হাসানের। ওয়ানডেতে। মিরপুরের উইকেটটা আপনাকে পারমিট করে না। জাকির ২৪ বলে 0 করেছেন এইটা হাইয়েস্ট। কেউ সরানোর মতন সাহস থাকতো না। তখন আপনি স্ট্রাইক রেটটা অটোমেটিক বেড়ে যাবে। আমার সাথে যিনি আছেন এক বাক্যে বলা যায় বাংলাদেশ ক্রিকেটের ফার্স্ট সুপারস্টার এবং একই সাথে তাকে আরো একটা পরিচয় ছিল যে বাংলাদেশ ক্রিকেটে যেদিন আশরাফুল ভালো খেলে সেদিন বাংলাদেশ ম্যাচ জেতে। ধন্যবাদ আশরাফুল ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আশরাফুল ভাই আসলে ক্রিকেটটা আমার কাছে অনেক সময় পাজলের মতো লাগে। অনেকগুলো পাজল আমরা মিলানোর চেষ্টা করি। আজকে আপনার কাছ থেকে কিছু পাজল মেলানোর চেষ্টা করব যে এইসব বিষয়ে কৌতূহল ছিল সেইসব বিষয়ে। আ আশরাফুল ভাই ২০০১ মানে আপনি বাংলাদেশ ক্রিকেটের বড়, বড় অনেকগুলো ট্রানজিশনের সঙ্গী ছিলেন। ২০০১, ২০০৭, ২০১১ ক্রিকেট মানেই একটা সময় ছিল বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল। ওই সময় বাংলাদেশে ধরেন Facebook ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। স্টারডম এর লুকটা কেমন ছিল? মানে আপনি যদি এখনকার সাথে কম্পেয়ার করেন। আ আলহামদুলিল্লাহ খুব লাকি ছিলাম যে এই জিনিসগুলা ছিল না। সোশ্যাল মিডিয়া ছিল না। আমাদের লাইফটা আ সহজ ছিল। এখন অনেক কঠিন। আমাদের ওই সময়টা আমার মনে আছে আমি আন্ডার 13 আ দুই হা 1998 এ যখন বাংলাদেশ আন্ডার 13 একটা টিম যাবে শিলিগুড়িতে। তো আমি ভোর ৬ টার সময় আমার বাসা থেকে আ ১ কিলোমিটার দূরে যেয়ে আরকি নিউজপেপার দেখার জন্য আরকি চলে গিয়েছিলাম যে নিউজপেপারে আমার নাম আসবে। তো যখন দেখলাম যে নাম আসে নাই, খুব আপসেট ছিলাম। তো আমাদের ওই সময়টা আসলে নিউজপেপার আর রাত ৮টার খবর, রাত 10:30 10টার নিউজগুলার জন্য আমরা ওয়েট করতাম। এখন তো যেকোনো জিনিসই আপনার সাথে, সাথে পাওয়া যায় অনলাইনে। আ তো আমাদের একেকটা জয় ছিল ১৮ কোটি মানুষ রাস্তায় নেমে যেত। তখন তো আর ১৮ কোটি ছিল না, তখন ১৫-১৬ কোটি ছিল। আর 97 এর কথা আমরা যদি ধরি যে আইসিসি ট্রফি যখন বাংলাদেশ কেনিয়াকে হারালো, পুরা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসলো। 99 ওয়ার্ল্ড কাপে যখন আমরা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারালাম, তখন আবার মানুষ আসলো। তো তারপরে কিন্তু লম্বা একটা সময় আমাদের জয় ছিল না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। 99 ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2004 এ যে আমরা জিম্বাবুয়েকে ৪৭ নাম্বার ম্যাচে যে আমরা হারালাম। জিম্বাবুয়ের মাটিতে যে টেস্ট স্ট্যাটাস আমরা অলরেডি ৪ বছর হয়ে গিয়েছিল। তো তারপরেও আপনি যেটা বললেন যে আমি খুব ভাগ্যবান যে ওই জয় ছাড়াও আ যে বললেন যে ইন্টারন্যাশনালে শুরুতে ওই যে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করাতে, ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরির রেকর্ড হওয়াতে আলাদা একটা পরিচয় আমাকে করেছে এবং বাংলাদেশকে করিয়েছে। তো ভাগ্যবান আরকি। ওই সময়ের স্টার আর এখনকারটা তো একটু ডিফারেন্ট। এখন তো আপনি যাই করবেন সাথে, সাথে আপনি নিউজ পেয়ে যাবেন। কিন্তু তখনকারটা খুব আনন্দের ছিল। টিমে ঢোকে নাই তার ৫ মিলিয়ন ফলোয়ার আছে। এরকম আছে। রাইট, রাইট। তো ত তখনকার আর এখন থেকে তখন আনন্দটা বেশি ছিল। এক্সাক্টলি, আমার কাছে মনে হয়। এক্সাক্টলি। পত্রিকার পেপার কাটিং কাটা, লাইক টেলিভিশনে আমাকে দিয়ে আমি মনে করি যে আরকি আমি তো আসলে অত বেশি কিছু করতে পারি নাই। তারপরও যেই কয়েকটা ইনিংস হয়েছে আমার দিয়ে, মানুষের ব্রেইনে কিন্তু ঢুকে গিয়েছে আরকি। এই কারণে আমি এখনো দেশে বা দেশের বাইরে যেখানে যাই, আলহামদুলিল্লাহ ভালোবাসাটা পাই। আমরা যারা ওই সময় স্কুলে ছিলাম, আপনি যদি বলেন অত কিছু করতে পারি না, আমাদের জন্য খুব কষ্টদায়ক হবে। কারণ না হচ্ছে আসলে যেইভাবে আমাদের আরো আনন্দের করা উচিত মুহূর্তগুলো ছিল। আপনি কারণ দিয়েছেন আসলে। আরেকটু বেশি করতে পারলে ভাল লাগতো। কিন্তু আমার হয়তোবা ভাগ্যে এতটুকুই ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেটা বললাম যে খুবই ভাগ্যবান। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওই, ওই সময় 2004 থেকে শুরু করে 2009 পর্যন্ত যতগুলা জয় ছিল, ফার্স্ট উইন সবগুলাতে কন্ট্রিবিউট করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে আরকি। একই সাথে আ যখন ওই মোমেন্ট গুলো আসে এবং ওই মোমেন্ট গুলোর কথা চিন্তা করি, ডিফারেন্ট একটা মানে এখনো গুজবাম্প হয়। হ্যাঁ, আরকি এখনো যখন মানুষ দেখে দেশের বাইরে যখন যাই বা দেশে যে কালকে আপনার ওই অস্ট্রেলিয়ার ইনিংসটা ওইটা কিন্তু দেখলাম। 94 এর ইনিংসটা দেখলাম। আরকি এটা কিন্তু অলমোস্ট আপনার ১৯ বছর হয়ে গেছে। কিন্তু মানুষ এখনো ওই ইনিংসগুলা যখন দেখে আর বলে ভালো লাগে।
এবং মাঝে মধ্যে মনে হয় কার্ডিফ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের জন্য বেশি জনপ্রিয় কার্ডিফ জায়গাটা। রাইট। তো ওইসব কন্ডিশনে খেলা একটা জিনিস আমি মাঝে মধ্যে চিন্তা করি যে বাংলাদেশের একজন ক্রিকেটার যখন বাংলাদেশে খেলেন, উনি একজন পেস বোলারকে ফেস করেন ১২৫, ১৩০ এরকম স্পিডে। সেখানে ওইখানে গিয়ে স্টিভ হার্মিসন, ব্রেট লিদের ফেস করা আসলে পুরো ডিফারেন্ট একটা গেম। এইটা কিভাবে সামাল দিচ্ছিলেন? আসলে আমি এমন একটা একাডেমিতে বড় হয়েছি, অঙ্কুর ক্রিকেটার্স, ওয়াহিদুল গনি স্যার আমাদের কোচ। সেই একাডেমি থেকে আমি, শাহরিয়ার নাফিস, আনোয়ার হোসেন উইকেট কিপার এবং মোহাম্মদ শরীফ ৪ টা টেস্ট প্লেয়ার তখন আমরা বাংলাদেশের হয়ে খেলেছিলাম। এখন রকিবুল লেফট আর্ম স্পিনার, বিপ্লব খেলেছেন আ বাংলাদেশের হয়ে। আরো ২ টা টি-20 এবং টি-20 প্লেয়ার আরকি। তো ওয়াহিদ স্যারের একাডেমিতে বড় হওয়ার কারণে যে জিনিসটা বললেন যে আমি তো একদম বাংলাদেশের আইসিসি যখন খেলতো, তখন থেকে তো আসলে খেলাটা ফলো করি। আ তখন কিন্তু আমাদের আসলে হাই ফাস্টেস্ট বোলার ছিল হাসিবুল হাসান শান্ত ভাই। উনি কিন্তু অনেক জোরে বল করত। মোহাম্মদ শরীফ, মাশরাফি আসলো আমরা একসাথে। তো আমি যখন প্র্যাকটিস করতাম আমার স্যার কিন্তু আমার বয়স যখন ১২, উনি তখন আমাকে ১৬-১৮ দের সাথে খেলাতেন। আরকি উনি সবসময় আমাকে অ্যাডাপ্টেশন এর জন্য। হ্যাঁ, আমাকে সবসময় বড়দের সাথে প্র্যাকটিসটা করাতেন। সেই জায়গা থেকে আমার ওই সাহসটা হয়েছিল। আর আমরা প্রচুর প্র্যাকটিস করতাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাসের মধ্যে। ঘাসের মধ্যে রোল করে পেস বোলাররা বল করত। ওই জায়গা থেকে একটা সাহস হয়েছে। টেপ টেনিস বলের যে বলটা ওইটাকে যদি আপনি ছিলে ফেলেন, ওই বলটা দিয়েও আমি প্রচুর প্র্যাকটিস করেছি পানির মধ্যে। তো এইসব জিনিসগুলা করাতে আমার মধ্যে ওই জিনিসটা ছিল যে আমি ভয় পাবো না। ক্রিকেটে যদি আপনি ভয় পান তাহলে আসলে আ সাকসেস হওয়াটা ডিফিকাল্ট। তো ছোটবেলা থেকে ওই জিনিসটা ছিল। আর অ্যাগ্রেসিভ ছিলাম। আ স যেহেতু আমার বাসা ছিল মাদারটেক। মাদারটেক থেকে আমি ধানমন্ডি ৮ বার হেঁটে গিয়েছি। আর ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হিসাব ছাড়া হেঁটে এসেছি। কারণ আমার কোচ ওয়াহিদুল গনি স্যার উনি হেঁটে চলাফেরা করতে পছন্দ করেন। ওইসব জিনিসগুলা থেকে আমার মনে হয় যে ওই সাহস বলেন বা ভালো করার যে আগ্রহটা ওইটা ছিল। এবং আমি তো ফলো করতাম আকরাম ভাই, বুলুল ভাই। আমার রোল মডেল বুলুল ভাই ছিল, সচিন টেন্ডুলকার। এই ২ জনের খেলা আমি প্রচুর ফলো করতাম। এবং ছোটবেলা থেকে আমি খেলা প্রচুর ফলো করতাম। তো ওই জায়গা থেকে আসলে আ হ্যাঁ, আমি লাকি যে আমি যখন ঢুকেছি তখনই টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে বাংলাদেশ। কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু বাংলাদেশ আইসিসি লেভেলে খেলতো। তখন আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেলাম। তারপর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলাম। এখনকার একটা ক্রিকেটার কিন্তু সে জানে যে ক্রিকেটার হলেই সে আর ৩ টা ইন্টারন্যাশনাল ফরম্যাটেই সে খেলতে পারবে। কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু ওইটা ছিল না যে আমি টেস্ট ম্যাচ খেলবো বা ওয়ান ডে খেলবো। আমি জাস্ট খেলার জন্য ইচ্ছা ছিল যে তখন কন্ট্রাক্টও তো আলাদা ছিল না, একসাথেই ছিল মনে হয়। না আমাদের তো তখন আসলে আইসিসি লেভেলে খেলতো, ঠিক না? আমরা তো টেস্ট স্ট্যাটাস পাই নাই। তো আমি যখন শুরু করেছি তখন তো জাস্ট ক্রিকেটটা ভালোবাসা থেকে এসেছে। এখন তো আপনার যেমন আমাদের প্রচুর রোল মডেল আছে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফি, রোল ঠিক মডেলের না? ব্যাপারে একটা জিনিস যে ধরেন অনেক মানুষ কিন্তু বাংলাদেশে আপনি ক্রিকেট খেলছেন, আপনাকে দেখা যে আমিও এরকম ১৯ বছর বয়সে স্টার হইতে চাই, ১৮ বছর বয়সে স্টার হইতে চাই। এইটা দেখে অনেকে আ বাংলাদেশে ব্যাটিং করছেন, প্র্যাকটিস করতে গেছে। তখনকার বাবা-মারা বলতো আশরাফুল হওয়া লাগবে। আপনি কাকে দেখে আমি তো ওই যে বুলবুল ভাইকে দেখে বড় হয়েছি বাংলাদেশে সচিন টেন্ডুলকার? এবং সচিন টেন্ডুলকার দেশের বাইরে। এই ২ জনের ব্যাটিং আমার খুব পছন্দ ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনি যদি টেকনিক্যালি আমার কাছে মনে হয় যে এই ২ জনের টেকনিক খুব চমৎকার ছিল ওই সময়। আ তো উনাদের খেলা ফলো করে আসলে বড় হয়েছি। এখানে আরেকটা ব্যাপার আছে। সচিন টেন্ডুলকারের সাথে আপনার একই টিমে খেলাও হয়েছে। হ্যাঁ, আমি খুবই ভাগ্যবান যে আসলে আমি তাকে ওই ছবিটা দেখিয়েছিলাম আরকি 98 এ কিন্তু আমি বল বয় ছিলাম। 98, 99 পর্যন্ত। আ মানে নকআউট কাপে? নকআউট বলেন বা বাংলাদেশের যদি কোনো বড় টিম আসতো খেলা হলে আমরা আ ওইখানে বল বয় হিসেবে থাকতাম। ওই ছবিটা দেখালাম ২০০১ এ যখন আমি বাংলাদেশ টিমে সুযোগ পেলাম এবং ২০০৪ এ যখন তারা আসলো বাংলাদেশে টেস্ট খেলতে তখন ওই ছবিগুলা দেখালাম। তো ভাগ্যবান যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছি। একই ড্রেসিং রুম 45 ডেজ শেয়ার করেছি এবং তারপর ও বাংলাদেশে যখন ইন্ডিয়া আসলো, টেন্ডুলকার এবং হরভজন আমার বাসায় নিজে থেকে
বলে গিয়েছেন যে তোমার বাসায় নিবা না? তো আমি বলছি হ্যাঁ অবশ্যই নিব। তো সেই দিন ছিল বৃহস্পতিবার, আমরা চিটাগাং থেকে আসছিলাম, তখন বলছিল যে কবে নিবা? আমি বলছি যে কালকে যদি যাও ফ্রাইডেতে 15 মিনিট লাগবে। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমরা ছিলাম। তো বলছে যে কালকেই যাবো, যেহেতু 15 মিনিট লাগবে। আমরা ওদিন রাতে ওনাদের ইন্ডিয়ান হাই কমিশনে ওনাদের একটা ডিনারের দাওয়াত ছিল। বলছে যে আমরা ওইখানে যাবো, অ্যাটেন্ড করব, কিন্তু আমি আর হরভজন এবং সচিন টেন্ডুলকার এবং তাদের কম্পিউটার অ্যানালাইসিস তিনজনই মুম্বাই ইন্ডিয়ান্সের ছিলেন। তো ওনারা আমাকে নিয়ে যাবে আর কি তোমার বাসায়। পরে 2 ঘন্টা ছিল। তো অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি। আমার জানার ইচ্ছা হচ্ছে এলাকার অবস্থা কি ছিল, কেউ কি জানতো? শুরুতে তো আসলে বলা হয় নাই, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম একটা পুলিশের গাড়ি ছিল আমাদের সাথে। তো উনি ওই সাউন্ড করে যাওয়াতে এলাকার মানুষ বুঝে গিয়েছিল যে কিছু একটা হচ্ছে। তো আমরা তো যখন নামার পরে দেখলাম যে পুরা রাস্তা ভর্তি মানুষ। সাকিবও এসেছিলেন, তামিমও এসেছিলেন, সুজন ভাই ছিলেন, আমার কোচ ওয়াইদুল গনি স্যার ছিলেন। আমি বেশি মানুষ বলি নাই। তো যখন নামলো সচিন টেন্ডুলকার, এতটা জেন্টলম্যান, সবার সাথে হাই হ্যালো করে সুন্দর মতন আস্তে করে গাড়িতে উঠে গিয়েছেন। তামিম সাকিব প্রথমে নেমেছে, নেমে দেখে এত মানুষ দৌড়ে আসছে, জাসর ভাই এত মানুষ। আমি বলি, ঠিক আছে তুমি হাই হ্যালো বলে যাও। ঠিক টেন্ডুলকার নামলো, সবার সাথে হাই হ্যালো বলে আস্তে করে চলে গেলেন। তো ওইটা আমার জীবনের সেরা একটা মুহূর্ত। এটা কি আমরা যেই বাসাটা ইন্টারভিউ নিতে চাই ওই বাসায়? ওই বাসাতেই, কিন্তু ওই বাসাটা আসলে তখন পুরো কমপ্লিট ছিল না, আমরা দোতলায় ছিলাম। আহ সেটাও সে জিজ্ঞেস করছিল যে তোমার বাসাটা কতদিন লাগবে আরো কমপ্লিট হইতে। আমি আরো বলছি যে আরো 6 মান্থ লাগবে। তো গেটটাও একটা টিনের গেট ছিল। আর রাস্তাটা তো আমাদের রামপুরার রাস্তাটা ছিল ইটের রাস্তা, তখনও ঢালাই দেয়নি। তো হরভজন বলতেছে যে ইয়ার কিদার রেতে তু পাশে খাল। হ্যাঁ পাশে খাল, হ্যাঁ সেটাই। তখন তো আসলে একদম খালি ছিল বনশ্রী। এখন তো আপনার বনশ্রী থাকার মতন পরিবেশ নেই, বাড়ি আর বাড়ি। আরেকটা বিষয় জানার ইচ্ছা, মেনুতে কি কি ছিল? মেনুতে আসলে যতগুলো আইটেম ছিল, প্রায় 10-12টা আইটেম ছিল, সবগুলা সে ট্রাই করেছে। একটা আইটেমও সে মিস করে নাই। এবং খাবার শেষে ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ। তারপর আমার ফেভারিট চালের রুটি ছিল, মুরগির মাংস ছিল, খাসির মাংস ছিল, ভেজিটেবল ছিল, পোলাও, তো বিরিয়ানি ছিল, সবকিছুই ছিল এবং সব ট্রাই করেছেন। এবং সবচেয়ে মজার বিষয়, খাবার শেষে যে মিষ্টি, দই যা কিছু ছিল সবই ট্রাই করেছে। আমরা সবাই অবাক হচ্ছি যে এত সব ট্রাই করতেছে। পরে ওই নিজে বলতেছে যে একটা সময় আমাকে তুমি যা দিবে আমি সব খাবো, আরেকটা সময় আমি সারাদিনে একটা রুটি খাবো। তো আমি লাকি যে ওই দিনটা সে সবই খেয়েছেন। ডিসিপ্লিনের একটা হ্যাঁ, যেমন 2021-এ আমি এবং আব্দুল রাজ্জাক ভাই একটা খেলতে গিয়েছিলাম সিঙ্গাপুরে। একটা লিজেন্ডস খেলতে গিয়েছিলাম। সেই জায়গায় হরভজন বলছিল যে তোমার আম্মুর চালের রুটিটা আর কি প্রায় 10 বছর মনে রাখছি। হ্যাঁ, যে এখনো আমার মুখে টেস্ট লেগে আছে। তো এটা শুনে ভালো লেগেছে। মানে হারভাজানরা যারা পাঞ্জাবি তারাও তো খুব খাবার এনথুজিয়াস্ট। হ্যাঁ, ওদের খাবারেও আছে। এখানে আমরা একটু ক্রিকেটে ফেরত আসি। যেহেতু আপনি আইপিএল এ খেলেছেন, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের সম্পর্কে অনেক অনেক কথা শোনা যায়। যেমন হচ্ছে বিশ্বেরই সবচাইতে ধনাঢ্য ফ্যামিলি। তাদের সাথে আসলে আপনার ইন্টারেকশন কেমন ছিল এবং হাউ ওয়্যার দে অ্যাজ এ ওনার? অসাধারণ ছিল। মজার একটা ঘটনা বলি যে তারা কতটা খেলার পাগল। যেহেতু আমাদের ওই টুর্নামেন্টটা সাউথ আফ্রিকায় হয়েছিল, তাদের ইলেকশনের কারণে, ন্যাশনাল ইলেকশন ছিল সেই কারণে। তো নিতেন আম্বানি ওনার ছেলের এক্সাম, সেই কারণে যেহেতু তাদের বিয়ে হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, যেহেতু তাদের প্রাইভেট প্লেন আছে অনেক। তো সাউথ আফ্রিকা থেকে ছেলেকে ইন্ডিয়াতে আপনার নামানোর জন্য চলে গিয়েছেন। নামিয়ে আবার চলে এসেছেন সাথে সাথেই, যে পরের দিন আমাদের খেলা দেখবেন। তো এতটা খেলার পাগল ওনারা যে এভরি বল ওনারা নোটিস করে। এবং তখন আমাদের ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ মানি ছিল $1,500। আর ওনারা ঘোষণা করেছেন যে বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার সবার জন্য $5,000 আর কি। তো টুর্নামেন্ট থেকে যা দেয় ওরা তার 3 ডাবলের বেশি দেয় আর কি। আর আমরা 27 জন প্লেয়ার ছিলাম, তখনকার ঘটনা বলছি।
27 টা অফিসিয়াল ছিল। আর একেকটা প্লেয়ারের জন্য একেকজন আরকি টেক কেয়ার করার জন্য লোক ছিল। এত তো আমাদের শন পোলক ছিলেন হেড কোচ, জন্টি রোস ছিল, প্রবীণ আমরে ইন্ডিয়ান ব্যাটিং কোচ হিসাবে কাজ করেন, দেখবেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তো তিনি ছিলেন। তো অসাধারণ একটা 45 ডেজ আমরা একটা ভালো একটা সময় কাটিয়েছি। 10 জন ফরেন প্লেয়ার ছিল, লোকাল 27 টা প্লেয়ার ছিলেন। আ তখন তো শুরুতে আসলে যেটা হতো, এখন যতটা প্রফেশনাল আমার কাছে মনে হয় এখন বেশি প্রফেশনাল। তখন কিন্তু আসলে খেলার থেকে বাইরের সোশ্যালটা তারা বেশি করতো না আমার কাছে মনে হয়েছে। যেমন আমরা যেহেতু সাউথ আফ্রিকা ছিলাম, একই হোটেলে ৪ টা টিম থাকতাম। একটা টিম ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতো, একটা টিম প্রোগ্রাম আরকি পার্টির জন্য একটা টিম করতেন। এইভাবে মিক্স করে তারা এই কাজগুলা করতেন আরকি এনজয়মেন্ট দেওয়ার জন্য। এখন তো অনেক বেশি প্রোটোকল বেসড এখন হয়ে গেছে। প্রচুর প্রফেশনাল। আমার মনে হয় যে এখন খেলাটা নিয়ে তারা এবং বেশি ফোকাস। সচিন আর হরভজনকে আপনি যে দাওয়াতটা দিয়েছিলেন, এটা হয়তো এই যুগে এসে খুব কঠিন হয়ে যেত। এইটা না বললাম না যে নিজের সিকিউরিটি থেকে, হ্যাঁ, সেটাই। নিজের থেকে বলেছেন। এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে আমি কিন্তু আমার তো প্ল্যান ছিল ডেফিনিটলি যে আনবো। কিন্তু নিজের থেকে হরভজন বলছে কি তোমার বাসায় নিবা না? তো আসলে তখন ওয়ান ডে সিরিজে টেন্ডুলকার আসে নাই। উনি টেস্ট সিরিজের জন্য আসবে। তো আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই নিবো। সচিন ভাই আসলে তারপর একসাথে যাবো আরকি। আরেকজন ওনার সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা, শাহরুখ খান। তার সাথে কি আপনার কোনো ইন্টারেকশন? হ্যাঁ, বললাম না যে একেকটা টিম একেকটা অ্যারেঞ্জমেন্ট। যেমন কলকাতার তাদের অ্যা জন্য ছিলই তারা পার্টি অ্যারেঞ্জ করবে যে আমরা এন্টারটেইনমেন্ট ফি তাদের। এন্টারটেইনমেন্ট। তো শাহরুখ খান যেই জিনিসটা আমার কাছে লেগেছে যে সে তার সাথেই আমি ছিলাম। তো বারবার খালি বলতো পাশে আরকি তার যে অ্যাসিস্ট্যান্ট যারা থাকতো, বলে যে আমার গানগুলা প্লে করো। তাহলে আমি ডান্স করতে পারবো। অন্য গানে সে মুভ করতে পারবে না। তো সেই কারণে বারবার দেখি যে এক গান পরপরই বলে যে আমার গানের প্লে করতে বলে। তাহলে আমি ডান্স মুভ করতে পারবো। এই জিনিসগুলো আমি তো জাস্ট ওয়েট করে দেখছি কে কি করে ওই জায়গাটাতে। ওইটা একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স ছিল। আবার ফুল লেভেলে ক্রিকেটে ফেরত আসি। ৩২ বলে ৫২, ৫২ বলে ৯৪। এই লেভেলে যে ক্রিকেট খেলা যায় ওয়ানডেতে, এটা আপনি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেঞ্চমার্ক করা। এখন আমি একটা জিনিস জানতে চাই, বাংলাদেশে এত বছর পরে এসে এখনো পর্যন্ত আমরা স্ট্রাইক রেট নিয়ে কেন ভুগছি? এটা কি কোচিং মেথডের প্রবলেম নাকি প্লেয়ারদের অ্যাপ্রোচের? আ এক তো আমি মনে করি যে উইকেট, যেই ধরনের উইকেটে আমরা খেলে থাকি, বিশেষ করে মিরপুরের উইকেটটা আপনাকে পারমিট করে না ওইভাবে স্ট্রোক মেকার হওয়ার। আমরা যখন শুরুতে খেলেছিলাম আসলে আমরা ধানমন্ডি আবাহনী মাঠে খেলে বড় হয়েছি। এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাল মাটির উইকেটগুলাতে ব্যাটিং করাটা অনেক সহজ হয়। কালো মাটিতে ব্যাটিং করাটা অতটা সহজ না। এই জায়গাটা একটা বড় প্রবলেম আমাদের। আর বললাম না ছোটবেলা থেকেই আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু করার একটা স্বপ্ন থাকতো সবসময়। পারি না পারি আমার অলওয়েজ আমার চিন্তা থাকতো যে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করব। তো সেই জায়গা থেকে 2004 এ আমরা যখন জিতলাম ১ম ম্যাচ জিম্বাবুয়ের সাথে, ওই ইনিংসটা ছিল ফাস্টেস্ট ৩১ বলে 51 নট আউট ছিল। তো ওইটা ফাস্টেস্ট ছিল ওই সময়। তারপর তো 2005 এ আমরা যখন ইংল্যান্ডের সাথে খেললাম নেটওয়েস্ট 94 সেটা ২০ বলে 50 ফাস্টেস্ট হলো। আ তো মজার এটাই আসলে লাইভ। আপনি ওই ম্যাচের আগে আমরা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশে খেলছিলাম। তো ওদিন দেখছিলাম যে জাকির ২৪ বলে 0 করেছেন, এইটা হাইয়েস্ট আরকি বল খেলে। আমি কিন্তু ফার্স্ট রান করেছিলাম ২৭ বলে, বুঝছেন? সাউথ আফ্রিকার সাথে আমরা চিটাগাং এ খেলছিলাম। আমার ১ম রান করতে ২৭ টা বল লেগেছিল। এটা কি নেল ম্যাকেনজিদের সেই সিরিজটা? সেই সিরিজটা। তো তারপরে ওই সিরিজের পরে আমি যখন আবার ২০ বলে 50 করলাম, ক্যাপ্টেন। না আরকি ইংল্যান্ডের সাথে নেটওয়েস্ট সিরিজে। তখন আমি জাভেদ ভাইকে বলছিলাম যে, "আসলে দেখেন ক্রিকেটটা কতটা আজব একটা খেলা। ১ রান করতে আমার ২৭ বল লাগে। আবার আজকে আমি ২০ বলে 50 করে ফেলেছি।" তো এইটা মাঠেই বলছিলেন। হ্যাঁ, মাঠেই জাভেদ ভাইয়ের সাথে আমি এই গল্পটা করছিলাম যে, "জাভেদ ভাই কি খেলা দেখেন। এই জায়গায় আসার আগে আমি টেস্টে ১ রান করতে পারতেছি না, ২৭ টা বল লাগতেছে। আর এই জায়গায় ২০ বলে 50 কিভাবে?" তো এটাই আসলে, এটাই লাইফ।
ওই সময় মানে বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটেই 52 বলে 94 খুব ইনসেইন একটা স্ট্যাট ছিল আমাদের সবার কাছে। এবং এত বছর পরে আপনি যেহেতু এখন কোচিং এর সাথেও অনেকটাই এবং জয়েন রিসেন্টলি করবো আর কি। সার্টিফিকেশনও পাচ্ছেন। জি। এইটা চেঞ্জ করার আসলে কি শুধু উইকেট, মানে আমরা তো না, মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। উইকেটের সাথে সাথে আপনার মাইন্ডসেটটা, আপনার ওই স্বপ্নটা থাকতে হবে যে আমি আর অ্যাবিলিটিটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে শর্টস খেলার অ্যাবিলিটিটা। আপনি যদি রিসেন্ট আমি দেখি যে আমাদের আর কি ওই ট্রেনিংটা তো হচ্ছে, তারপরে আমার মনে হয় যে আপনার কোচিং এর যে জিনিসটা বেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বেসটা, ব্যাটসম্যানরা যদি বেসটা চমৎকার করতে পারে, এবং আপনাকে একটু আগে রিড করতেই হবে। বলারকে যদি আপনি একটু আগে রিড না করতে পারেন, একটা মজার ঘটনা বলি যে যেটা আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টেস্ট 50 করেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে। তো ব্রাভো বল করছিল আমাকে, হ্যাঁ ডোয়েন ব্রাভো, 2007-এ। তো প্রথম বল আমি তাকে স্ট্রেট 4 মারলাম, একদম স্ট্রেট। তো পরের বল আমি প্ল্যান করছি যে মারবো না আর কি। তারপরে সে বল করার আসার সময় সে মিডনের দিক তাকাচ্ছে, তার মানে ও বলতেছে যে আমি স্লোয়ার মারবো, তুমি ক্যাচ ধরো, এরকম। তো আমি তো ওর মুভমেন্ট দেখে এই জিনিসটা আমি পিক করেছি এবং ঠিকই স্লোয়ার মেরেছেন, আমি ওটা মিডনের উপর দিয়ে মারলাম। পরের বল আবার চিন্তা করছি যে আমি এই বল মারবো না। পরে আবার দেখি সে বল করার আগে তাকাচ্ছে আর কি। ব্যাটসম্যানদের অনেক কিছু আগে থেকে ডিসিশন আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা প্রোঅ্যাক্টিভ হইতে হয় আর কি। তো আমি দেখি যে হ্যাঁ কি করতে যাচ্ছে। তো পরের বল আমি চিন্তা করছি যে মারবো না, তো সে আবার তাকাচ্ছে স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগ, যে আমি বাউন্সার মারবো তুমি ক্যাচ ধরো, এরকম ওর প্ল্যান। আমি আচ্ছা ঠিক আছে। তো ঠিকই বাউন্সার মারলো, আমি মারলাম ওইটা গ্যালারিতে, মানুষ বাঙালির সব সাপোর্টারের কাছে 6। তো এই জিনিসগুলা অনেক সময় আমি এটা আমার ড্রেসিং রুমে দুষ্টামি করে বলতাম যে আজকে আমার প্রশ্ন সব কমন পড়ছে, এই কারণে ইজি খেলতে পারছি। আবার অনেক সময় ফেল করলে বলি যে আজকে প্রশ্ন কমন পড়ে নাই। কিন্তু ম্যাক্সিমাম সময় আপনি যদি ট্রেনিং ভালো করেন এবং আপনি যদি এই জিনিসগুলা, ব্যাটসম্যানরা যদি এই জিনিসগুলা বলারকে রিড করতে পারে, তাহলে আসলে ব্যাটিং করাটা সহজ। বাংলাদেশে মনে হয় আরো একটা জিনিস কাজ করে, যে দল থেকে বাদ পড়ার ভয় অল্প রান করে। এইটা কিন্তু আমার মনে হয় না, লাস্ট 10-12 বছর যদি আপনি দেখেন যারা ওরা কিন্তু সুযোগ দিচ্ছেন, এমন না যে 1-2 ম্যাচে বাদ দিচ্ছেন। এটা হয়তো আমাদের ওই সময় ছিলেন যে অনেকে পায়নি, কিন্তু অনেকেই ছিলেন। প্রবলেমটা কি হয়েছে আমাদের সময় বা এখনো যারা সিলেক্টর ছিল, একটা লাস্ট 24 বছরে একটা মিস্টেক সবাই করছে না আমার কাছে মনে হয়। যেই ছেলেটা যে ফরম্যাটে ভালো খেলে তাকে আমরা ওই ফরম্যাটে না ডেবু করি, অন্য ফরম্যাট গুলাতে ডেবু করাই। এইটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয়, যে আমাদের 24 বছরে যে অনেকগুলা প্লেয়ার হারানো বা ভালো না করার পিছনে, বা একটা ফরম্যাটে ভালো খেললে আমরা আরেকটা ফরম্যাটে নিয়ে নেই। এই জায়গাটার জন্য আমাদের এই দেখেন আপনি, আমরা এখন মনে হয় 130 বা 140টা টেস্ট খেলেছি, আমাদের 140টা টেস্ট প্লেয়ার হয়ে গিয়েছে। সেই জায়গায় যদি 140টা টেস্ট প্লেয়ার না হয়ে 60 থেকে 70টা প্লেয়ার হতো, তাহলে কিন্তু আমাদের টেস্ট র্যাঙ্কিংটা আমরা খুব ভালো জায়গায় থাকতাম, বা আমাদের টেস্ট নেশন হিসাবে আমরা ভালো হতাম। দুইটা আলাদা আলাদা টপিক চলে এসেছে এখানে। একটা হচ্ছে হারিয়ে যাওয়া আপনার 2007-এরই ব্যাটিং পার্টনার আফতাব আহমেদ, তার কেরিয়ার এত শর্ট লিফট কেন হলো, মানে এত কম বয়সে? দেখেন, হার্ড ওয়ার্কার হইতে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট। বা আপনি দেখেন এখন আমার বয়স 40, আমি এখনো কিন্তু খেলতে ভালোবাসি এবং খেলছি। ইউকেতে আমি মাইনর কাউন্টি খেলে আসলাম এবং টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি এনজয় করি। আফতাব কিন্তু সেম এজ আমরা, কিন্তু সে কিন্তু 2012-13 মনে খেলা ছেড়ে দিয়েছিল। তো এইটা কি হয় আসলে, ফিটনেস লেভেলটা একটা, ওই যে আমি যে মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়েছিলাম, আর ধানমন্ডি থেকে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়াম কতবার হেঁটে এসেছি। ওই যে অভ্যাসটা, হার্ডওয়ার্ক করার অভ্যাসটা, ওইটা চিটাগাং প্লেয়ারদের একটু কম। আপনি যদি দেখেন যে আকরাম ভাই, যদিও আকরাম ভাই ওদের থেকে অনেক ফিট ছিলেন আর কি, নাফিজ ইকবাল বলেন, আফতাব বলেন, নাজিম উদ্দিন বলেন, নান্নু ভাই, সবার থেকে আকরাম ভাই ভালো। সবচেয়ে পপুলার নামটা অ্যাভয়েড করে গেলেন, তামিম ইকবাল। না, আমি তামিমের কথা বলতাম যে দেখেন তামিম যে এজ,
ও কিন্তু ইজিলি আরো ২-৩ বছর খেলার কথা। কিন্তু সে কিন্তু এখন ডাউট যে কি করবেন? যে যদিও হয়তোবা ডোমেস্টিক খেলবেন কিন্তু ইজিলি কিন্তু ২০২৩ ওয়ার্ল্ড কাপে যত ঘটনাই হোক, আমার কাছে মনে হয় যে তামিম যদি নিজের থেকে না সরতেন, তাহলে কিন্তু কেউ সরানোর মতন সাহস থাকতো না। আমার কাছে মনে হয়। কারণ তার রেকর্ড তার ফরে ছিল। ৮ টা বা ৯ টা সিরিজে তার আন্ডারে ৮ টা মনে হয় উইন। ৯ সিরিজের ৮ টা সিরিজ উইন। এবং সে এভরি সিরিজে একটা করে 50 কিন্তু করছিলেন। লাস্ট ম্যাচে হোক, ফার্স্ট ম্যাচে হোক। তো তার পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্সিতে কিন্তু তাকে বাদ দেওয়ার মতন কারোর সাহস হতো না। যদি সে নিজের থেকে না সরতো। যদিও এখন অনেক কথা শুনছি। তো ওর যে এইজ এখনকার ক্রিকেটে কিন্তু ইজিলি খেলা উচিত ছিল। ওই যে চিটাগাং বলেই হয়তোবা হার্ড ওয়ার্ক করতে তো আসলে হয়তোবা চায় না সেই অন্য কোনো কোচের সাথে হয়তো চ্যালেঞ্জ হলে তারা ওইটাকে মাঠে প্রুভ করার চেষ্টা করতেন হয়তো। রাইট। তো এই জায়গায় তো আফতাবের বিষয়টা প্রচুর লেজি ছিল। কারণ ব্যাটিং তো অসাধারণ করেন। কিন্তু ব্যাটিং এর সাথে, সাথে যে আপনার হা ফিটনেস ট্রেনিং গুলা অতটা এনজয় করে না। যদি এখন আমি তার লাস্ট কয়েক বছর কোচিং এর যখন ইন্টারভিউ গুলা দেখি আর অবাক হই যে এখন সে বলে যে আর্লি আসতে হবে, অনেক ট্রেনিং করতে হবে এবং অসাধারণ কোচ হবে। ডেফিনিটলি অসাধারণ কোচ সে অলরেডি হয়ে গিয়েছেন। এখন যদিও আমেরিকাতে আছেন। কিন্তু বাংলাদেশে কয়েকটা সিজন সে কাজ করেছেন চমৎকার। তার রেকর্ড কিন্তু চমৎকার। এতে মনে হয় ৩ টা আলাদা, আলাদা ব্যক্তি। যেমন কোচ, অ্যানালিস্ট, ক্রিকেটার। হ্যাঁ। ৩ জন আলাদা মানুষ আসলে। হ্যাঁ, না এটা ঠিক যে মানুষ তো আসলে একসময় চেঞ্জ হয় বাবা, ডেফিনিটলি। ছেলে, ছেলে বাবা হয় আবার। সেটাই চেঞ্জ হয়। ওই সময়টা সে হয়তোবা হার্ড ওয়ার্ক করতে অতটা এনজয় করত না। এখন বুঝতে পারতেছে যে না, হার্ড ওয়ার্ক ছাড়া আসলে কোনো জায়গায় আপনি সাকসেস হতে পারবেন না। কয়েকটা এখানে মনে হয় একটু অন্যরকম উদাহরণ আছে। যেমন আমি যদি বলি শেন ওয়ার্ন, অ্যান্ড্রিউ সাইমন্স বা আমাদের সাকিব আল হাসান। আ খুব বেশি হার্ড ওয়ার্কার ওইভাবে দেখা যায় না হার্ড ওয়ার্ক করতে। আবার না দেখেন যা হার্ড ওয়ার্ক ডেফিনিটলি তারা একসময় করেছে। সাকিবরা যখন বিকেএসপিতে ছিলেন তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করেছেন। তো আপনি যদি শুরুতে প্রচুর হার্ড ওয়ার্ক করেন, ওইটা কিন্তু ক্যারি করা যায়। যেমন আমিও কিন্তু শুরুতে প্রচুর হার্ড ওয়ার্ক করেছি বলে এখনো ক্যারি করতে পারছি। তো সাকিবরা শুরুর দিকে অনেক হার্ড ওয়ার্ক করেছেন। আফতাব কিন্তু আ আম আম আপনারা জানেন হয়তোবা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সে এই ফিটনেস টেস্ট গুলা দিতে হবে বলে সে বলছে, "আমি খেলবো না। আমি চলে যাবো।" সে বাসায় চলে গিয়েছিলেন। তারপর তাকে আবার নিয়ে এসেছেন ২০০৪ এ যেই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। তো যেহেতু ইয়াং এজেই তারা এই জিনিসটা কম ছিল, স্কিল ভালো ছিলেন। কিন্তু তাদের ফিটনেসটা ওইভাবে ছিল না বলেই বেশি লম্বা ক্যারিয়ার হতে পারেনি। যে স্ট্রাইক রেটের প্রসঙ্গে আরেকবার একটু আসবো। আমাদের দেশে স্ট্রাইক রেট একটা স্কারসিটি খুবই দৃশ্যমান। এটার পেছনে কি অ্যা ইন্টারন্যাশনাল লিগগুলা বা এই যে অন্যান্য লিগগুলা যে হচ্ছে, ওইটার মানের সাথে বিপিএল এর পার্থক্যটা একটা বড় রিজন হতে পারে? ডেফিনিটলি বিপিএল এ আমাদের যেই উইকেটে খেলা হয়, এই উইকেটে আসলে আপনার হাই স্ট্রাইক রেটে খেলাটা ডিফিকাল্ট। আ সেইটা একটা। আর একটা টুর্নামেন্ট দিয়ে আসলে ইমপ্রুভমেন্ট করাটাও ডিফিকাল্ট। এই বছর আমরা শুনছি যে তারা এনসিএল এ টি-20 খেলাচ্ছেন। তো এটা একটা পজিটিভ দিক। এটা কি টেস্টটা বাদ দিয়ে নাকি আরেক না। 4 ডে ম্যাচের পরেই তারা আরেকটা আবার টুর্নামেন্ট? টি-20 একটা টুর্নামেন্ট করবেন বিপিএল এর আগে। এটা আমাদের অনেক আগেই হওয়া উচিত ছিল। তাহলে আমাদের ডেভেলপটা হবে। আর আমার মনে হয় যে উইকেটটা একটু ভালো উইকেটে খেলতে পারলে ভালো হতো। তাহলে আপনার আ স্ট্রাইক রেটটাও বাড়তো এবং আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের আরকি আরেকটু স্কিলটা ডেভেলপ করতে পারলে ভালো হতো। কারণ স্কিলটাও খুব ইম্পোর্টেন্ট যে আপনার হাই স্ট্রাইক রেট করতে হলে তো আপনার কিছু শর্টস আনতে হবে। আ বেসিকটাও আবার স্ট্রং হওয়া দরকার। আপনি যদি বেসিক স্ট্রং হন তাহলে কিন্তু অটোমেটিক আপনি স্ট্রাইক রেটটা বাড়াতে পারেন। এইখানে কিন্তু একটা খুব ভালো উদাহরণ আছেন আপনি। যেমন আ কাভার ড্রাইভে এলিগেন্ট, ফ্লিকে এলিগেন্ট একই সাথে আপনি স্কুপটা খেলতেন। স্কুপটার আইডিয়াটা আপনার মাথায় কোত্থেকে সবার আগে আসলো? আ অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে স্লগে যখন ফাস্ট বোলাররা বল করেন, তারা কিন্তু ইয়র্কার করারই চেষ্টা করেন। তো কারণ লেন্থে বল করলে একটা ব্যাটসম্যানের জন্য সহজ ওই বলটা খেলা। তো ইয়র্কার বলটা আসলে কিভাবে বাউন্ডারি মারতে পারবো, ওই চিন্তা থেকেই আসলে ওই স্কুপটা এসেছেন যে না, আস্তে করে যদি
কানায় লাগানো যায় তাহলে হয়তোবা ৪ রান হবে। এইভাবেই আসলে ওই আমি প্রচুর রাস্তায় ক্রিকেট খেলতাম আরকি। টেনিস বলে, টেপ টেনিসে। ওইসব জায়গা থেকে আসলে এইসব শটস গুলা ইমপ্রুভ করেছি। এখানে একটা বিখ্যাত শট আছে স্কুপের, যে সারা জীবন আফসোস করবেন তার স্কুপের জন্য। মিসবাহ-উল হক ২০০৭ ফাইনালে। হ্যাঁ, এটা আসলে আ এতটা চমৎকার ক্রিকেট খেলে ফাইনালে ইনিংসটাও চমৎকার নিয়ে এসেছিলেন। কিন্তু ওই শটটা তার হাতে পাওয়ার ছিল। এইটা আসলে আমার কাছে খারাপ লেগেছে। যেহেতু সে এত শরীরে পাওয়ার ছিল, সে এটা যদি ক্রিকেটিং শটস খেলতো তাহলে হয়তোবা আ যদিও রেজাল্ট তাহলে ডিফারেন্ট হতো। সেই কারণেই আসলে আ ওই শটটা সে খেলেছে না। এখন তো অনেকেই স্কুপ মারে। জো রুট তো আবার রিভার্স স্কুপ মারে। এখন তো আসলে ইংল্যান্ড টেস্ট টিম আসলে যেভাবে খেলছেন এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, সেকেন্ড বল থেকেই দেখা যায় যে রিভার্স সুইপ, স্কুপ সব খেলছেন। ম্যাকুলাম আসার পরে আসলে তাদের বাজ বল ক্রিকেট যেটা বলছেন, আ টেস্ট ক্রিকেটটা খুব মজা দিচ্ছে। আমি মনে করি যে ইংল্যান্ড লাস্ট ২ বছর ধরে যেভাবে তারা ক্রিকেটটা খেলছেন, ২০১৫ র ওয়ার্ল্ড কাপে আমাদের সাথে হারার পরে যেভাবে তারা ওয়ান ডে ক্রিকেটে চেঞ্জ করেছেন। আ প্রায় ১৮ ১৯ বার তারা 350 প্লাস রান করেছেন, 400 রান, 500 এর কাছাকাছি ৪৯৮ ও মনে হয় একটা অস্ট্রেলিয়ার সাথে হ্যাঁ, তো তারা আসলে ক্রিকেটটা চেঞ্জ করে ফেলেছেন ডেফিনিটলি। আপনাদের সময় তো নেইল জনসনের পরে মনে হয় আপনি স্কুপ খেলতেন। স্কুপটা তো ওই যে ওই সময় শুরু, তারপরে তো দিলশান আসলে দিল শুরুই স্কুপ করলেন। বলা দিল হতো। স্কুপ শুরু হয়ে গেছে। হ্যাঁ। একবার মনে আছে যে আমি শ্রীলঙ্কাতে গিয়েছিলাম একটা শপে। তখন একটা ছেলে আরেকটা মেয়ে ছিলেন আরকি। তারাই ২ জন ওই শপটা চালাচ্ছিলেন। তো ও মেয়েটাকে বলছিল যে আসলে এই যে দিল স্কুপ যে বলে এটা আসলে ওর শট আরকি। অ্যাশ স্কুপ। তো এটা ভালো লেগেছিল। শ্রীলঙ্কার কথা বলা খুব ভালো হয়েছে। শ্রীলঙ্কায় আপনার পপুলারিটি অনেক, না? শ্রীলঙ্কা হ্যাঁ, আমার ফেভারিট টিম বলেন, ফেভারিট প্লেস বলেন, অসাধারণ একটা প্লেস। যখন আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম ২০০০ সালে, মাতারাতে যাওয়ার পরে তখন আমি ডিসাইড করেছিলাম যে আমার বিয়ের পরে হানিমুন আমি শ্রীলঙ্কাতে করব। তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে আমার হানিমুন করেছিলাম বিয়ের পরে। আ এটা কি এতটা জয়সূরিয়ার বাড়ি? মাতারা জয়সুরিয়ার এরিয়া। চমৎকার একটা কান্ট্রি আমি মনে করি শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কার বোলারদের তো ভুগাইছেন অনেক। আমি এনজয় করতাম। মুরালীধরনকে ফেস করতে আমি খুব এনজয় করতাম। চামিন্দা বাস ওই সময়। আ যেহেতু আমাদের একাডেমিতে ইব্রাহিম সাগর নামে একজন ছিল। সে দোসরাটা শিখেছিল। আমি বলেছিলাম আপনাকে যে আমরা বল বয় ছিলাম। তো সাকলেন মুস্তাকের কাছ থেকে দোসরা শিখে তো তার বল আমি রেগুলার নেটে খেলাতে আমার জন্য মুরালীধরনকে খুব ইজি মনে হতো খেলতে আরকি। মুরলীধরন কি আপনাকে স্লেক্স করেছে কখনো? মুরালীধরন না, আ সাঙ্গাকারা ওরা থাকতেন। মাহেলা জয়বর্ধনা তারা আ স্লিপ এবং কিপার হিসাবে আমার যেমন ফার্স্ট টেস্ট ম্যাচ যখন আমি খেললাম, তো আমি তো স্কোর বোর্ডটা কোথায় আমার স্কোর আমি বুঝতেছিলাম না এসএসসি গ্রাউন্ডে। তো ১ম ইনিংসে যেমন ২৬ করছি, তখন ওইটা টপ স্কোর ছিল। তো আমাকে বলতেছিল যে, "তুমি কি টপ স্কোরার হতে চাও কিনা?" আমি তো জানি না যে আমার রান কত হইছে। তো জয়সূর্য একবার বলছিলেন আরকি স্লিপ থেকে মুরালিকে যে দোসরা করো। 2nd ইনিংসে যখন আমি লাঞ্চের আগে 68 ব্যাটিং করছিলাম। তো ও বলছিল যে আসলে দোসরা করে লাভ হচ্ছে না। ও পিক করে ফেলছে। এই জিনিসটা খুব মজা লেগেছিল ওই সময়। তামিল ভাষায়? না, শ্রীলঙ্কাতে ইংলিশেই বলছিলেন। আচ্ছা। তো যে দোসরা করো, দোসরা করো। তো মুরালি আবার বলছে যে লাভ হচ্ছে না। যেটাই করছি ও পিক করে ফেলছেন। যেহেতু প্রচুর অ্যাটাকিং ফিল্ডিং করে, ২ টা সিলি পয়েন্ট, সিলি মিডন রাখে, ২ টা স্লিপ, লেগ স্লিপ, একটা স্লিপ রাখেন। তো প্রচুর গ্যাপ থাকে কিন্তু। আপনি যদি হাত থেকে পিক করতে পারেন বলারকে, তখন কিন্তু ব্যাটিং করাটা সহজ। যেটা স্ট্রাইক রেট যেটা আপনি বলছিলেন, স্ট্রাইক রেটটা কিন্তু এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট। যে আপনি যদি হাত দেখে খেলতে পারেন এই বলটা কি হচ্ছে। যদি আপনি বুঝতে পারেন যে এই বলটা ইন সুইং হবে তাহলে কিন্তু আপনার শর্টস খেলা সহজ। এই বলটা যদি আউট সুইং হবে তাহলে আপনার ওইভাবে ওই শর্টসটা খেলাটা সহজ। এই বলটা ক্রস সিমে ধরেছেন মানে বাউন্সার আসতে পারে। আপনি পুল করবেন। এই জিনিসটা যদি আপনি হাত থেকে দেখেন তাহলে না খেলাটা অনেক সহজ। তখন আপনি স্ট্রাইক রেটটা অটোমেটিক বেড়ে যাবে। আমার কাছে মনে হয় যে ২ ভাবে ক্রিকেট খেলে অনেকে। কেউ হাত দেখে খেলে, কেউ পিচ হওয়ার পরে খেলে। যে পিচ হবে তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি সামনে যাবেন না পিছে যাবেন। এটা অফ স্পিন হবে না দোসরা হবে। তো যারা হাত দেখে খেলে
তাদের জন্য খুব সহজ স্ট্রাইক রেটটা হাই করা। মিলি সেকেন্ড হলেও বেশি পায় তারা। অনেক, অনেক অ্যাডভান্টেজ। আপনি বেসটা করতে পারেন খুব তাড়াতাড়ি। যে আমি হাত দেখে আপনি বুঝতে পারলেন যে এটা গুগলি হচ্ছে, তো আপনি অটোমেটিক আপনার বডি পজিশনটা আগেই করে ফেলতে পারবেন। অন ড্রাইভ মারবেন বা ফ্লিক করবেন। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের প্লেয়াররা আরকি এবং খেলা দেখাটাও খুব ইম্পোর্টেন্ট। যদি আপনি খেলা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন বোলার কি করছে। আরেকজনের কথা বলতেই হয় শ্রীলঙ্কার, সেটা হচ্ছে চামিন্দা বাস। তিনি কিন্তু বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন এবং মানে ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট লেফট হ্যান্ডি, ওয়াসিম আকরামের পরেই ধরা যায় তাকে ওই সময়কার যদি বলা হয়। চামিন্দা বাসের সাথে আপনাদের স্লেজিং টেজিং হয়েছে? না, চামিন্দা বাস এবং টাফি ২ টা বোলার ছিল আমরা যখন খেলতাম, যে ফার্স্ট ওভারেই উইকেট বা ফার্স্ট বলেই উইকেট নেওয়ার অ্যাবিলিটি ছিল। যেহেতু তারা ১ম বলটাই এত সুন্দর স্টাম্পে বল করতেন এবং চমৎকার ভিতরে ঢুকাতেন চামিন্দা বাস। হ্যাঁ, চামিন্দা বাস রাইটি ব্যাটসম্যানদের জন্য ভিতরে ঢুকাতেন, টাফি আউটসুইং করাতেন। তো এই ২ টা বোলার ছিলেন যে আমাদের সময় আমরা আ ফার্স্ট ওভার বা ফার্স্ট বলে উইকেট নেওয়ার মতন অ্যাবিলিটি তাদের ছিল। অনেক বলার আছে যে ১ম ১-২ বল লাগে যে আপনার রিদমে আসতে। কিন্তু তাদের ফার্স্ট বল থেকে তারা একদম চমৎকারভাবে বল করে। তো না, স্লেজিং হয় নাই। সে সবসময় আ আমি এনজয় করতাম লেফট আর্ম ফাস্ট বোলার খেলতে। আমি খুব এনজয় কারণ কি করতাম। আপনি পায়ে স্ট্রং ছিলেন এই কারণে? আমি ঠিক হয়তোবা আমার ওই একাডেমিতে আমি প্রচুর ফাস্ট বোলার, যেমন আমাদের একজন ভাই ছিলেন সোয়েব ভাই, উনার বল খেলতাম। তো লেফটি ফাস্ট বোলার খেলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এখানে আরেকটা স্মৃতি মনে পড়ে গেল। ২০০৩ সালে চামিন্দা বাসে ৩ বলে হ্যাট্রিক, হ্যাঁ। ড্রেসিং রুমের অবস্থা কি ছিল ওই সময়? হ্যাট্রিকটা আসলে হান্নান ভাই, আমি আর সিজান ভাই, আমরা ৩ জনই। আমি থাকতাম মাদারটেক, হান্নান ভাই থাকতেন খিলগাঁও আর সিজান ভাই সিদ্ধেশ্বরী। তো আমরা ওই এরিয়ারই মানুষ ছিলাম, বুঝছেন? তো ওই আরকি ফার্স্ট ওভারে আমাদের ৪ উইকেট পড়ে গিয়েছেন। পরে তো ১ বল পরে সানোয়ার ভাই এসে আউট হয়ে গেলেন। তো ফার্স্ট ওভারে ৪ উইকেট। হাবিবুল বাশার সুমন ভাই ওই ম্যাচটা খেলেনি। তো উনি আ এক্সট্রা ট্রেনিং করছিলেন। কিন্তু একটার পর একটা আওয়াজ শুনে তাড়াতাড়ি চলে এসেছে যে কি হলো। তো ওইটা তো আসলে আমাদের আসলে ২০০৩ ওয়ার্ল্ড কাপটা আমাদের পুরা ডিজাস্টার ছিল। একদম পুরা কানাডার সাথেও আমরা হেরেছিলাম। একদম ঈদের আগের রাতে আমরা কানাডাদের সাথে হারলাম। তো কেনিয়ার সাথে হেরেছি। আমাদের আ ওই টুর্নামেন্টটা আমাদের ক্রিকেট ইতিহাসে যদি বলেন সবচেয়ে খারাপ একটা মুহূর্ত আরকি। মানে একটা দুঃস্মৃতি হয়ে হ্যাঁ। আছে আসলে। আ লাস্টের দিকে চলে আসছি। আমি কয়েকটা শর্ট প্রশ্ন করব। আমি কম্পারিজন। তো ১ম কম্পারিজনটা আমি আপনাকে করব না। কারণ এটা ছিল লারা না সচিন। আমি উত্তরটা অলরেডি জানি। সেজন্য ওয়াসিম আকরাম না চামিন্দা বাস? ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামকে খেলেছেন আপনি? না, আমি দুর্ভাগ্য যে ওই যেই ম্যাচটা তার লাস্ট ম্যাচ ছিল, সে ১ ওভার বল করে গ্রোইন ইনজুরির কারণে আর বল করেনি। তারপরে তো আর খেলা হয় না। ২০০১ এ আমাদের এখানে আ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হয়েছিল। ওই ম্যাচটায় তার সাথে আমার খেলার একটা সম্ভাবনা ছিল, কিন্তু ও বল করতে পারেনি। টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য বিগেস্ট নেম। আ যার কথা আমি বলব আন্ডাররেটেড কিছুটা। তার সাথে যদি তুলনা করি মোহাম্মদ ইউসুফ নাকি রাহুল দ্রাবিড়? আসলে মোহাম্মদ ইউসুফ অসাধারণ একজন প্লেয়ার। এক সিজনে প্রায় ১৭০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে। চমৎকার প্লেয়ার। বাট দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট। আসলে রাহুল দ্রাবিড় ডিফারেন্ট ক্লাস। ২ জনই ক্লাস। কিন্তু হ্যাঁ, রাহুল দ্রাবিড়কে আমি এগিয়ে রাখবো। আ আ অফ স্পিনারদের ক্ষেত্রে গুরু বলা হয় সাকলাইন মুশতাককে। তারপরে এসেছে হরভজন সিং। এই ২ জনের মধ্যে যদি কম্পেয়ার করি? আ হরভজনের সাথে আমার খুব ভালো রিলেশন। সাকলাইন ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন। আমার বাসায় সাকলাইন ভাইও এসেছিলেন। আ কিন্তু আমি বলব যে সাকলাইন মুশতাক। কারণ ১ম দোসরা বল নিয়ে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকলাইন মুশতাক। পাকিস্তানি ক্রিকেটারদের ইউকে তে একটা আলাদা ডায়াসপোরা আছে খুব ভালো। ডেফিনিটলি। এটা কি বাংলাদেশের হতে যাচ্ছে? বাংলাদেশের তো এখন আসছে। হ্যাঁ, বাংলাদেশেও এখন ভালো, ভালো এই ব্যাপারটা আমাদের জন্য আসছে। ভালো। আমি অলওয়েজ ফ্যাসিনেট করতাম কাউন্টি ক্রিকেট নিয়ে। হুম। এবং কাউন্টি ক্রিকেটে যারা খেলেন বা প্র্যাকটিসের কারণে অনেক বেশি আপনার টেম্পারামেন্ট বাড়ে এবং অনেক অন্যরকম একটা জায়গা, অনেক বেশি প্রফেশনাল। অনেক ইমপ্রুভ হয় আপনার এই জায়গাটায় ক্রিকেটটা। বাংলাদেশি ক্রিকেটারদের যেমন বাড়ানোর জন্য সাকিব আল হাসানের সবচেয়ে ওর ক্যারিয়ারে অনেক ইনিংস আছে। কিন্তু ও কাউন্টি খেলে এসে 2010 এ নিউজিল্যান্ডের সাথে 128 বা 29 করেছিলেন। বা ১০৯ এরকম একটা ইনিংস খেলেছিলেন।
ওইটা ছিল আমার দেখা সেরা ইনিংস আর কি সাকিব আল হাসানের ওয়ানডেতে ওয়ানডেতে। 2010। হ্যাঁ, 2010 এ কাউন্টি থেকে আসার পরে এতটা টেকনিক্যালি সাউন্ড ছিল ওই বছরটা। তো কাউন্টি খেললে আপনার অনেক কিছু শিখা যায়। কারণ একেক উইক আপনি একেক ধরনের উইকেটে খেলছেন। তো আপনার অনেক কিছু শেখার আছে ওইখানে। এবং যেহেতু আপনারা যাচ্ছেন নিয়মিত ইউকের ওই কাউন্টি ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অনেকটাই, বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটার তাদের জন্য কি ওইখানে কোনো আ ব্যবস্থা বা এই ধরনের কোনো সুযোগ আছে সামনে? বিশেষ করে যারা টেস্ট খেলতে চান, সাদমান অনিক আছেন। আ কাউন্টিতে তো আসলে চান্স পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, ভালো এজেন্ট না হলে। কিন্তু আমি সিউর যে আপনার মাইনর কাউন্টিতে খেলাটা যায় আরকি, ক্লাব ক্রিকেট যেটা প্রিমিয়ার লিগ ওইখানে যদি যায়, তাহলেও কিন্তু আমাদের প্লেয়াররা অনেক কিছু শিখতে পারবে। লাস্ট ২-৩ বছর ধরে অনেক ক্রিকেটার যাচ্ছেন, প্রায় ৭-৮ টা ক্রিকেটার যাচ্ছেন, খেলছেন। আমি আশা করব যে সামনে আরো বেশি যাবেন। আ তাহলে প্রবলেমটা হয়ে যায় আমাদের সিজনটা না ফিক্সড না যে কখন শুরু হবে, কখন শেষ হবে। কাউন্ট আর ইংল্যান্ডের বা অন্যান্য দেশের কিন্তু তাদের একটা ফিক্সড ক্যালেন্ডার আছে। আমাদের দেশের কিন্তু ফিক্সড ক্যালেন্ডার না। আপনি মন চাইলো আরো ২ মাস বাড়ায় দিলেন, মন চাইলো কমায় দিলেন এরকম। আ যেমন ইংল্যান্ডে তাদের এপ্রিলের 2nd উইক থেকে শুরু হয়, সেপ্টেম্বরের শেষ প্রতি হয়। বছরই। হ্যাঁ, এই টাইমেই। কিন্তু আমাদের দেখবেন যে মে, জুন চলে যায়। আরকি রোদ, বৃষ্টি ওই সময় আমরা খেলাচ্ছি। রোজার মধ্যে। এরা মনে হয় ১ সপ্তাহ আগে ঘোষণা আসে হ্যাঁ, তো পত্রিকায়। আমাদের ক্যালেন্ডারটা ফিক্স না। সবচেয়ে বড় প্রবলেম হয়ে গিয়েছে আমাদের এই লাস্ট ২৪ বছরে যে ক্যালেন্ডারটা ঠিক নাই। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমি একটা জিনিস খুব এক্সপেক্ট করি। বাংলাদেশে যেহেতু কোচিং মেথড নিয়ে অনেক কথা হয় এবং বিশ্বজুড়েই ব্র্যান্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীররা এসেছেন। এর পরের জেনারেশনটা যাতে মোহাম্মদ আশরাফুলরা বাংলাদেশের ক্রিকেটের আ এটা ধরতে পারে এবং একই সাথে বাংলাদেশের স্ট্রাইক রেট থেকে শুরু করে কোচিং মেথড, হিটিং মেথড এইসব জায়গায় পরিবর্তনের জন্য মোহাম্মদ আশরাফুলদের মতো আধুনিক ক্রিকেটীয় চিন্তার যারা আছেন, তারা এগিয়ে আসলে ভিন্ন ধারার একটা বাংলাদেশ ক্রিকেট দল পাওয়া যেতে পারে এবং যেহেতু এখন সব ফরম্যাটেই মেরে ক্রিকেট খেলা হচ্ছে, সেজন্য আলাদাভাবে আমি ধন্যবাদ দিতে চাই মোহাম্মদ আশরাফুল ভাইকে। খুব ব্যস্ত সময়ের মধ্যে বেশ লম্বা সময় তিনি আমাদের দিয়েছেন এবং খুব দারুণ স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন, যেগুলো অনেকেই হয়তো জানেন না। তাদের জন্য এটা একটা স্পেশাল এপিসোড হয়ে থাকবে। ধন্যবাদ।